তাহলে আপনি যদি বলতে চান যে অনির্বাচিত সরকার 1 মিনিটও চালানো উচিত নয়, তাহলে ডক্টর ইউনূসের সরকার কি চালাবেন না? ডক্টর ইউনূস চালাচ্ছেন বাংলাদেশের সিংহভাগ মানুষের সমর্থন নিয়ে। প্রথমত কথা হচ্ছে যে আপনি নির্বাচিত এবং অনির্বাচিত সরকারের যে কথাটা বলেছেন, এই ধারণার সাথে আমার কিন্তু ভিন্ন একটা মত আছে। যে বর্তমানে ডক্টর ইউনূসের নেতৃত্বে আমাদের দেশে যে সরকারটা আছে, বাংলাদেশের আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশের সকল মানুষের সমর্থন তাদের পেছনে আছে, কিন্তু তারা কোনো ইলেকশনের মাধ্যমে আসেননি। আমাদের সংবিধানে বলা হয়েছে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। সুতরাং ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি মানুষের সমর্থন নিয়ে আছে। তাহলে আপনি যদি বলতে চান যে অনির্বাচিত সরকার 1 মিনিটও চালানো উচিত নয়, তাহলে ডক্টর ইউনূসের সরকার কি চালাবেন না? ডক্টর ইউনূস চালাচ্ছেন বাংলাদেশের সিংহভাগ মানুষের সমর্থন নিয়ে। দিস ইজ নাম্বার 1। আমি কি একটা প্রশ্ন করতে পারি? জনগণের ইচ্ছা ও অভিপ্রায় বোঝার তো উপায় আমাদের সংবিধানে একরকমই বলে দিছে, তাই না? নির্বাচন আমাদের সংবিধান কি জনগণের ইচ্ছা আর অভিপ্রায় কি আর কি রকম বলছে? আছে আছে। এই যে যেমন ধরেন এই যে বিপ্লব 5ই আগস্ট হয়েছে, বাংলাদেশের সিংহভাগ মানুষ চেয়েছে যে হাসিনার মতো একটা নিকৃষ্ট ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে চলে যাক। সে নির্বাচনের নামে তামাশা করেছে। এইটা জনগণের ইচ্ছা প্রকাশের মাধ্যম ছিল নির্বাচন। সেই নির্বাচন ব্যবস্থাটাকে আপনি ধ্বংস করে দিয়েছেন। তখন আপনার ইচ্ছা এবং অভিপ্রায় প্রকাশের ব্যবস্থাটা কি, সেটা ছাত্ররা দেখিয়েছে। 5ই আগস্ট ঢাকার রাজপথ দেখিয়েছে জনগণ তাদের ইচ্ছার বহিঃপ্রকাশ কিভাবে ঘটান, এবং যার প্রেক্ষিতে বাংলাদেশের সকল মানুষের সমর্থনে এখন ডক্টর ইউনূসের সরকার আছেন। সুতরাং ইচ্ছা বা অভিপ্রায় প্রকাশ করার জন্য নির্বাচন ব্যবস্থার বাইরেও সুযোগ আছে, যেটা বিপ্লবের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন এই সংবিধান ইন্ট্রোডিউস করা হয়েছিল 1990 সালে, আমাদের সবারই মনে আছে, সকল দলের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে কিন্তু সেটা হয়েছিল, কিন্তু সেটা কিন্তু নির্বাচন ছিল না। সুতরাং জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের মাধ্যমেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা এসেছে। সুতরাং 3 মাসের জন্য তারা যে একটা বিশেষ দায়িত্ব পালন করেন, এইটা তারা অনির্বাচিত হিসেবে 90 সালে কিন্তু অ্যাজ সাচ এইভাবে বলার সুযোগ নেই, কারণ তাদের এই মাননীয় চিফ প্রসিকিউটর 90 সালে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসে নাই। একটা অস্থায়ী রাষ্ট্র কাঠামো আসছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসছে কিন্তু 96 সালে জনগণের অভিপ্রায় নিয়ে। ঠিক আছে, সংসদ দিয়ে আসছে 96 সালে। ঠিক আছে, কিন্তু এই যে ধারণাটা, এই যে তত্ত্বাবধায়কের ধারণাটা ইন্ট্রোডিউসড হয়ে গেল, সেটা কিন্তু সকল দলের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে হয়েছে, সরকারি দল এবং বিরোধী দলের। তাহলে সকল মানুষের সম্মতির ভিত্তিতে যেটা হলো, সেটাই তো জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের বহিঃপ্রকাশ। সুতরাং এই বহিঃপ্রকাশের মধ্য দিয়ে যে সরকারটা আসছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা, এটা অনির্বাচিত বলার কোনো সুযোগ নেই, কারণ এটা জনগণের অভিপ্রায়ের সরকার। হয়তো কথিত যে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে আসছে না। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে সরকারের ইচ্ছার সাথে আদালতের ইচ্ছা মিলে গেল কি করে? আপনি দেখবেন সোজা পথ সবসময় একটা হবে। সে যেদিক থেকে আপনি দেখেন সোজা পথ একটাই। আদালত যদি ন্যায়সঙ্গত এবং সংবিধান সম্মত বিচার যখন করবেন, যেটা গণমানুষের আকাঙ্ক্ষা, সেটার সাথে মিলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। ওকে, আমরা কি আবার এটা আমি বুঝতে পারছি, আপনি মানে আপনি কি আবার সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মডেলে ফিরে যেতে চান? মানে আমাদের কিন্তু 2006-07 একটা খারাপ অভিজ্ঞতা আমাদের আছে কিন্তু। জি জি, যে কারণে কোর্টে এই কথাগুলি উঠছে বারবার। যে আমি যেটা মনে করি, আমি পূর্ণাঙ্গ জাজমেন্টটা দেখিনি, পাইনি এখনো। আমি মনে করি যে এই যে বিচারপতিদের আর সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতিদেরকে নিয়ে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা গঠনের ব্যাপারটা, এইখানে অবশ্যই নেসেসারি পরিবর্তন আনা উচিত। কারণ তা না হলে এই পদটাকে টার্গেট করে যে সমস্ত অপকর্মগুলো হয়, সেখানে বিচারপতিদের বয়স নিয়ে কথাবার্তা, বা কাকে প্রধান বিচারপতি করা হবে, কাকে সুপারসিড করা হবে, কে আমার অনুগত হবে, এই যে অশুভ এবং অস্বাস্থ্যকর একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়, এই ব্যাপারটা অ্যাড্রেস করা উচিত। এটা সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে যে সংবিধান সংস্কারের জন্য যারা কমিশন করেছেন, আমার মনে হয় তারা যদি একটা যুক্তিসঙ্গত একটা বিষয় এখানে ইন্ট্রোডিউস করেন, সেটাই জাতির আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ হবে। ব্যবস্থাটা থাকা উচিত। তবে ওই সর্বশেষ প্রধান বিচারপতি বা এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা মানে আমি মনে করি এটা অবশ্যই পুনর্বিবেচনার দাবি। মানে 3 জোটের রূপরেখা তো একটা আমাদের সবার ইচ্ছার অভিপ্রায়। আমরাও সে সময় মাঠে ছিলাম তাদুল ভাই, আমাদের ইচ্ছারও আসলে অভিপ্রায়ই ঘটছে, এতে কোনো মানে ইচ্ছারও প্রকাশ করছে, অভিপ্রায়েরই প্রকাশ করছে। কিন্তু আমরা তো সর্বশেষ প্রধান বিচারপতিকেই ভাবছিলাম যে তাকে নিয়ে কোনোদিন কোনো কিছু করা হবে না, বিতর্ক হবে না। আমরা যদি এখন বিআরটিসির চেয়ারম্যানকে সর্বশেষ মানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করি, তো বা আর কাউকে কি করা সম্ভব, মানে যেখানে সর্বশেষ প্রধান বিচারপতিটা ফেল করেছে? 71-এ মানবতা বিরোধী অপরাধের যেসব বিচার চলছিল, এই 4 মাস কি সেগুলি ডিফ্রিজে, মানে এগুলির কি আর কোনো মানে বিচার এখন আর চলছে না?
একাত্তরের যে বিচারগুলো ছিল তার মধ্যে 30টা মামলা এখানে সর্বশেষ আমাদের জানা মতে পেন্ডিং আছে। সেই 30টা মামলা হচ্ছে এমন সব মানুষদের গ্রামে গঞ্জে তাদের জমি নিয়ে মারামারি হয়েছে, আরেক পক্ষ বলেছে যে ঠিক আছে তোকে আমি একাত্তরের মামলায় ঢুকিয়ে দিলাম। এইরকম ফিশি কিছু মামলা এখানে পেন্ডিং আছে। আমরা যেটা বলেছি যে এই মামলাগুলো যেহেতু আগে করা হয়েছে, অনেকগুলো তদন্ত রিপোর্ট হয়নি, অনেকগুলো তদন্তাধীন, কোনগুলো তদন্ত হয়েছে বিচারের অপেক্ষায় আছে, এগুলো প্রত্যেকটা আমরা আলাদাভাবে পর্যালোচনা করে আমরা এগুলো দায়িত্ব ভাগ করে দিচ্ছি যে যেগুলোতে সত্যিকার অর্থে কোনো মেরিট আছে সেগুলো বিচারের জন্য প্রসিড করবে, এবং যেগুলোতে কোনো মেরিট নেই আমরা আদালতের কাছে বলছি যে এগুলোকে আপনারা অ্যাজ পার ল যেভাবে ডিসপোজাল করে দেওয়া উচিত সেটা করেন। আমরা দেখেছি যে এখানে 90 বা 95 বছর বয়সের অনেক আসামি আছেন যে পঙ্গু, যারা বিছানায় শুয়ে বাথরুম করতে হয়, সেই রকম ধরনের লোকদেরকে কোনো ধরনের জামিন না দিয়ে বছরের পর বছর এখানে আটকে রাখা হয়েছে। আমরা এটা বলেছি আদালতের কাছে যে এই জাতীয় বিষয় যেখানে আছে আদালত অবশ্যই যেন তার ডিসক্রিশন ব্যবহার করে এই লোকদেরকে বের করে দেন। এবং আমাদের প্রায়োরিটি হচ্ছে যে এখন জুলাই আগস্টের সংগঠিত গণহত্যা এবং গত 16 বছরে মানবতা বিরোধী যে সমস্ত অপরাধ, গুম এবং খুনের মতো বিষয়গুলো হয়েছে সেগুলোর বিচারের বিষয়গুলোকে করা, মানে 71 মানবতা বিরোধী অপরাধ নিয়ে এই মামলাগুলি আর চলবে না। মানে আপনার কথা শুনেই বোঝা গেল যে আপনি যা বলবেন সেটাই তো মোটামুটি আদালত সিদ্ধান্ত দিবেন, তাই তো? চলবে না, না আদালত তো আদালত স্বাধীনভাবে দেবেন, আমরা চলবে না বলছি না। এই মামলাগুলো যেগুলো আছে এগুলো দেখলেই বোঝা যায় যে এই মামলাগুলো হচ্ছে যে একেবারেই সাজানো মামলা, যেগুলো বা খুব বেশি এগুলোকে প্রায়োরিটি দেওয়ার মতো নয়। এটা কোর্ট বলার পরে বললে ভালো হইতো মনে হয়। না না, এগুলো হচ্ছে প্রসিকিউশনের পক্ষ থেকে তো আমাদের একটা বক্তব্য আছে। আমরা যখন প্রসিকিউশন ইনভেস্টিগেশন এজেন্সিকে সুপারভাইজ করে, আমাদের ইনভেস্টিগেটররা যে ধরনের রিপোর্ট দিচ্ছেন এগুলো আমরা দেখছি, দেখার পরে আমরা কিন্তু কোনো ডিসিশন দেইনি। আমরা নীতিগতভাবে যেটা বলেছি যে পর্যালোচনা করে আদালতের কাছে আমরা প্রমাণনয়ে প্লেস করছি। দেখেন আমরা প্রতিদিনই কিন্তু এখনকার নতুন মামলার পাশাপাশি পুরাতন মামলাগুলো তালিকায় আসছে, আদালত কিন্তু দেখে দেখে এগুলোর উপরে অর্ডার দিচ্ছেন। সেগুলো ব্যাপারে যথার্থ যে যা প্রক্রিয়াটা গ্রহণ করা উচিত সেগুলো এখানে গ্রহণ করা হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু ব্যারিস্টার আসনাম আমার কাছে আবার একটা নতুন প্রসঙ্গ নিয়ে আসি, যেটা নিয়ে আমরা আসলে জনাব তাজুল ইসলামকে একটু শুনবো। সেটা হচ্ছে যে বিচার বিভাগের স্বাধীনতা বা বিচার বিভাগ কতটা ভালোভাবে কাজ করতে পারতেছে সেইটার একটা বড় অংশ নির্ভর করে হচ্ছে জুডিশিয়ারিতে আমরা কাকে নিয়োগ দিচ্ছি। প্রফেসর আসিফ নজরুল বিচার বিভাগকে কতটা প্রভাবিত করছেন, মানে তিনি কি সবকিছু ঠিক করেন? মানে কোন মামলা করা হবে, কাকে জামিন দেওয়া হবে, কে বিচারকের নিয়োগ করা হবে, যেটা আসলে তা ঠিক করার কথা না। বিচার বিভাগ স্বাধীন হিসেবে মাজার হোসেন রায়ের পরে সেটা আসলে চিফ জাস্টিসের সিদ্ধান্তে আসলে হওয়ার কথা। কিন্তু এই ক্ষেত্রেও কি জনাব অ্যাডভোকেট আনিসুল হকের মতো জনাব আসিফ নজরুল কি সবকিছু ঠিক করছেন? অ্যাবসলিউটলি নট। আসিফ নজরুল সাহেবকে আমি কাছ থেকে দেখছি, আমি যে বিভাগে কাজ করি তারই দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। আমার কোনো একটা সামান্যতম কাজেও তিনি কখনোই ইন্টারফেয়ার করেন এবং বলেছেন যে আপনি যখন যেখানে যেটা করা আইনসঙ্গত মনে করবেন, ভালো করবেন, সেটা আপনি করবেন। আমার জানা মতে আমাদের মাননীয় প্রধান বিচারপতির সাথে কথা বলার জন্য ওনাকে বারবার অ্যাপয়েন্টমেন্ট সিক করে কথা বলতে হয়েছে। ওনাকে ডিকটেট করার প্রশ্নই ওঠে না, এবং বর্তমান যিনি প্রধান বিচারপতি আছেন তাকে ডিকটেট করার কোনো মানুষ বাংলাদেশে নাই। এবং আসিফ নজরুল সাহেবের ব্যাপারে যত কথাই বাইরে বলা হোক, আমি তাকে পেয়েছি একজন নিবেদিত প্রাণ, একটা দেশপ্রেমিক মানুষ হিসেবে। তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বিচার বিভাগে প্রভাব বিস্তার তো দূরে থাক, বিভাগের কোনো জায়গায় কোনো রকম প্রশ্ন তৈরি হোক, এটা যাতে না হয় সেটা আমাকে দিনে রাতে উনি বলেছেন যে তাজুল আপনারা চেষ্টা করেন যে সমস্ত কিছু যেন বিতর্কের ঊর্ধ্বে থাকে। তো যে লোকটার সাথে আমি কাজ করছি আমি প্রতিদিন দেখছি তাকে যে তিনি প্রভাব বিস্তারের কোনো কাজ তো দূরে থাকতে, যিনি আমাকে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে যাতে কোনো প্রশ্ন না ওঠে সেটা এনশিওর করার ব্যাপারে যে লোকটা এত বেশি সিনসিয়ার, তাকে যদি হঠাৎ বলা হয় যে তিনি সব বিষয়ে ডিসিশন দিচ্ছেন, সবকিছু ঠিক করে দিচ্ছেন, এটা ডাহা মিথ্যা কথা। আমি মনে করি যে এটা সঠিক নয়।